কথায় আছে বজ্র আটুনি ফেক্সটা গেরো। এরিসের সিকিউরিটির ব্যাপারটা সেটাই হয়েছে। তালুকদার ভিলায় একদিন এক রাত পার হলেও কিছুই হয়নি, সন্দেহজনক কিছু চোখে পড়েনি রাফিদদের। অপরদিকে রিসোর্টে তালুকদারদের চমৎকার সময় কাটছে। এরিসের ভালোবাসার অত্যাচারে এরিতা অতিষ্ঠ। পশু চলে যাবে তাই ভাবখানা এমন কয়েক মাসের ভালোবাসা সে একেবারে ভেসে দিচ্ছে। রাত দিন সকাল বিকাল সময় অসময়ে কোনো টাইম টেবিল নেই। এরিস কটেজে তাকে আটকে দেয়, অদ্ভুত সব শর্ত জুড়ে দেয়, না হলে আদর সোহাগ। এরিতার মনে হচ্ছে সে রোমান্টিক মুভির শুটিংয়ে ডুবে পড়েছে আর বারবার একই সিন তাকে রিপিট করতে হচ্ছে। দুপুরের লাঞ্চ করবে কিন্তু এরিস যথারীতি তাকে আটকে দিয়েছে। বানু আসছে ডাকতে, এদিকে এরিস তার কার্যক্রমে লিপ্ত। অসভ্য নির্লজ্জ লোক, ছাড়ো। এই দাঁড়া বানু। এরিস আপাতত তার কথা বলা বন্ধ করে দিয়েছে। বানু বার কয়েক নক করে চলে গেছে। এরিতার সর্দি লেগে গেছে। এরিসে হেসে গড়াগড়ি খায়। সে যতবার হাঁচি দেয় আর বলে, গরমের দিন বারবার গোসল করতে হয়, এটা সবাই বুঝে, মাইন্ড করার কিছু নাই। ডিনারে আসলেই হাফেজা বেগমের টিটকিরি মার্কা কথাবার্তা আপন গতিতে চলছে। স্বর্ণ, তুই কতবার গোসল করসলা? চুল দেখি শুকাই না সারাদিনে। বুড়ি। আব্বু আম্মু মানে না, মুখ না যেন পাহাড় গোড়া, যার লাগাম স্বয়ং হাফেজা বেগমের হাতেই নেই। সব মিলে এরিতা এই বুড়ি আর তার নাতির অত্যাচারে অতিরিক্ত বিরক্ত। আজকেই শেষ রাত, কাল সকালেই চেক আউট করবে। বিকেলের আড্ডায় সবাই বসে আলাপ আলোচনা করছে। বেশিরভাগ আলোচনা তালুকদারদের পুরাতন জমিদারি নিয়ে। সেই জমিদার যে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের পাল্লায় পড়ে নিজ অন্তঃসত্ত্বা কন্যাকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই বছরই তার জমিদারি নবাবরা দখলে নিয়ে ইংরেজদের আন্ডারে চলে যায় আর স্বর্ণ মানদানের সাথে স্বর্ণপুরের চিহ্ন বিলীন হয়ে যায়। সেই জমিদারকে আর খুঁজে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী পাগল হয়ে পথে ঘাটে ঘুরে ঘুরে মারা যান। হাফেজা বেগমের এসব গল্প এরিতা এফাসরা জানলেও এরিসটা ভুলে গেছে, তাই মনোযোগ সহকারে শুনছেন। আমাদের স্বর্ণ কিন্তু এই স্বর্ণের মতোই, জানোস তো না? আজগুবি গপ্প কইরেন না তো দাদি, ওই বেডি তো ময়রা ভূত হইয়া গেছে। বানু ক্যাটকেটে গলায় বলল। ভূতের কথা শুনে এফাজ এরিতার কাছে আরো সিটিয়ে গেছে। এরিতা জড়িয়ে ধরল ভাইকে। নাদুস নাদুস হওয়ায় এরিতা কিছুক্ষণ চিপকা চিপকি করলো। আয়শা এসে এফাজকে নিজের কাছে টেনে নিল। সর, তুই আমার ছেলেকে নজর লাগাচ্ছিস জিতু? এরিতা অট্ট হাসি দিল। দাদি, একটা হাতের আঙুলের জন্য তুমি আমাকে জমিদার কন্যা বানিয়ে দিয়েছো। জানো, এই 6 আঙুলের জন্য আমাকে আমার বন্ধুরা ঋত্বিক রোশন ডাকে। রসুন? হেই বেটা কারা? তুই যে সেই রাজকন্যার মতন, তা আমি কানে শুনে বিশ্বাস করি নাই লোকসরি। কাঁসার একটা চ্যাপ্টার প্লেট তার চিত্র আঁকা আসছিল তোর দাদি শাশুড়ির কাছে। আমাকে প্রতি মাসে বের করে দিত তেঁতুল সুক্কার জল দিয়ে মাজার জন্য। পরিষ্কারের পর চকচকে হইলে সেই ক্ষুদানো চিত্র স্পষ্ট বোঝা যাইত। অবিকল তোর চেহারা, শুধু একটু স্বাস্থ্য ভালো। কই সে চিত্র? আমরাও দেখতে চাই, বলল এজাজ। তোর দাদার একটা যাওয়া ভাই আসিল দুনিয়ার গুসাইটা। হেই, আগের যত পিতলের কাঁসার জিনিস সব চুরি কইরা বেচে বেচে গাঞ্জা খাইতো, সব শেষ করছে। তাহলে আমার ভাগ্যেও এমন কিছু কি আছে দাদি? তোমার এই গল্প শুনে শুনে কত রাতে যে এমন টাইপ স্বপ্ন দেখেছি। আয়শা ধমক দিল। এসব কেমন অকল্যাণকর কথা দিতু? গল্প তো গল্পই, আমরা মুসলিম, এসব বিশ্বাস করাও পাপ। খারাপ কথা খুব ভুলে যায় আম্মু। এজাজ পরিবেশ ঘোরানোর জন্য বলল, গাইস, পিকনিকে এসে আমরা ইতিহাসবিদদের মতো আচরণ করছি। লেটস চিল, আমরা এখন গান গাইবো। আয়শা গানের কথা শুনেই উঠে চলে যেতে নিলেই তখনই রায়হান হাত চেপে ধরে ইশারায় বোঝালো যেও না। এজাজ কিছুক্ষণ গান গাওয়ার পর হাফেজা বেগম এজাজকে চর দিলেন পিঠে। এগুলা কি গান? না আছে সুর, না আছে তাল। চ্যাও ম্যাও, থাম তুই। স্বর্ণ ধরতে একটা মন প্রাণ জুড়ায়।
এরিতা আয়শার দিকে তাকিয়ে আছে। রায়হান ইশারা করলো গাওয়ার জন্য, তবুও অনড় সে। তখন এরিস বলল, কাকিমণি অনুমতি দাও, তুমি না বললে আর আওয়াজ বের হবে না। ঋষভ বাবু, এখন তুই তোর গার্জিয়ান। আয়শা মাথা নিচু করেই বলল। এজাজ খুশি হয়ে বলল, তাহলে ইন্তেজার কিস লিয়ে গা লিয়ে জিয়ে ভাবিজি। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, মুখ বাঁধিবি, চোখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। পরিবেশ থমথমে নীরবতায় ছেয়ে গেছে যেন। এতটা দরদ দিয়ে গানটা গেয়েছে এরিতা। সবার ঘোর ভাঙলো এফাস আর বানুর হাততালির আওয়াজে। আয়শা নিচু হয়ে চোখের পানি ফেলছে। রায়হান অভিভূত হয়ে তাকিয়ে আছে। তার মেয়ের এত ভালো গানের গলা আর সে জানেই না। বাইবর্ণ এমন সুর না পেলে কোনো প্রকার প্র্যাকটিস ছাড়া কিংবা একাডেমি শিক্ষা ছাড়া নিখুঁত গান কেউ তুলতে পারে না। একবার আয়শার দিকে তাকালো। এখন তার খুব লোভ হচ্ছে আয়শার কণ্ঠেরও গান শুনতে। রাজু মানিব্যাগ থেকে কয়েকটা বড় নোট বের করে এরিতার হাতে দিয়ে বলল, আম্মু, এত চমৎকার তোমার গলা, এমন একটা ট্যালেন্ট আছে সেটা আমরা কেউই জানি না, চর্চা করা উচিত কিন্তু। এজাজ আর এরিসও দিল। মিতা আক্তার বলল, সত্যিই অভিভূত হয়ে গেছি এদিতা, এটা একদম জানতাম না তো, আমারটা পাওনা থাকলেও। সবার এমন প্রশংসায় এরিতা এবার লজ্জার লাগা শুরু করলো। রাতে এরিস এরিতাকে একটা কার্ড দিল। এরিতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে হাতে নিল। দেনমোহরের টাকা আছে এটাতে। এরিস তালুকদার নিজের দায়িত্ব কখনো ভুলে না বলে জড়িয়ে ধরল। আমি কারোর দায়িত্ব হতে চাই না, নিজের দায়িত্ব নিজেও নেওয়া চায়। মানুষ বেঁধে সম্পর্ক অনুযায়ী গুরুত্ব চাই। সেটা যদি না পারো তাহলে এই সব টাকা পয়সা এদিতা তালুকদার পুষে না বলে এরিসের কাঁধে মাথা রাখলো। গুরুত্ব তো দিতেই চাই, কিন্তু অল্প দিতেই তো তুই কান্নাকাটি শুরু করিস। আজ পাক্কা 2 ঘন্টা গুরুত্ব দিব, কোনো গাইগুই চলবে না। এরিতা এরিসের উন্মুক্ত বক্ষে কিল দেওয়া শুরু করলো। আজ সকালের নাস্তার আগেই এজাজ রিসোর্ট থেকে খুব তাড়াহুড়া করে বের হয়ে গেছে। এরিস জানিয়েছে ওর একজন বন্ধু ঝামেলায় পড়েছে, সেখানে যাচ্ছে। সকালে নাস্তার জন্য সবাই ডাইনিং স্পেসে চলে গেছে, কিন্তু মিতা আক্তার, রাজু আর এরিস যায়নি। আয়শা এদিতাকে পাঠালো ওদের ডাকার জন্য। এরিসকে কল করেছে কিন্তু সে কেটে দিয়েছে। অগত্যা মিতা আক্তারের কটেজের দিকে গেল সে। সকাল সকাল এমন ক্যাটকেটে রোদে মাথার চান দিতে লাগছে। ওড়না মাথায় দিয়ে দ্রুত হাঁটছে। কটেজের বারান্দায় দাঁড়িয়ে শুনতে পেল এরিসের আওয়াজ। যাক, ভালো হয়েছে, সবাই একসাথে আছে। নক করার জন্য দরজায় হাত বাড়িয়েছে, কিন্তু এরিসের একটা কথায় হাত সরিয়ে আনল। মামুনি, তোমার করা অপরাধের প্রায়শ্চিত্ত করতেই আমি এত দ্রুত স্বর্ণকে বিয়ে করেছি। ওর শৈশবটা নষ্ট হয়েছে আমাদের জন্য, পরবর্তী লাইফটা যেন ভালো কাটে, তাই আমি ওকে আমার স্বীকৃতি দিয়েছি। মানে কি রেশ, এসব কেমন কথা বলছিস? কেউ শুনলে কি ভাববে? তুই কি ওকে ভালোবাসিস না? রাজু ধমকে সুরে জিজ্ঞাসা করলেন। এত দ্রুত ভালোবাসা হয় পাপা? 15 বছর গ্যাপ মেটানোর জন্য অন্তত কয়েকটা মাস সময়ের তো প্রয়োজন ছিল। একদম ছোট থেকেই মস্তিষ্কের নিউরনে এই একটা নামই ঘুরে বেড়াতো, তাই অন্য কোথাও কখনো ডাইভার্ট হয়নি। আমার কিংবা স্বর্ণের নিজের জন্য ব্যাপারটা তাড়াহুড়া হয়ে গেছে। আমার আর করার মতো কিছু ছিল না। মামুনি, তোমার আর কাকিমণির ঝগড়ার জন্য আমি এই প্রথম লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এত দ্রুত নিয়েছি। আর এখন বুঝতে পারছি ভুলটা এখানেই হয়েছে। তাই আমি তোমাদের সাথে যেতে পারবো না। আই হ্যাভ টু ফুলফিল মাই রেসপন্সিবিলিটি। কিন্তু মামুনি, এখনও যদি এমন মুড অফ করে রাখো তাহলে তো আমার জন্য সব হ্যান্ডেল করা টু টাফ। এরিতার মাথা ঝিমঝিম করে উঠল। বমি হবে মনে হচ্ছে। নিজের প্রতি নিজের কি রকম একটা গা গালানো ঘৃণা আসলো। আশাটাই স্বাভাবিক। এরিস কি ওকে এখনো বলেছে যে ভালোবাসে? না, এত ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী দুজনেই, অথচ কখনই এই 3 শব্দের বাক্যটা বলেনি। হায় আল্লাহ, এদিতা কত সস্তা তুই! ছি ছি।
এমন ব্যক্তিত্বহীনের মতো কাজটা কিভাবে করলো সে? পুরুষের চাহিদা যে ভালোবাসা না সেটা তো নাবালকও বুঝে। পেট ফেটে হাসি আসতে চাচ্ছে গলায়, নিজের প্রতি নিজের উপহাসের হাসি আর কান্না দুটোই ভিড় করছে যেন। শ্বাসটাও আটকে আটকে আসছে। কে যেন বলেছিল কিছু মানুষ অর্থবিত্ত ছাড়া কিংবা 3 বেলা জায়গায় 1 বেলা খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু আত্মসম্মান ছাড়া 1 ঘন্টাও বাঁচা সম্ভব না। এরিতাও কি তাদের মতোই? না না, তার কোনো ব্যক্তিত্ব নেই। সনদপত্র পেলেই যে বিলিয়ে দেয় সর্বত্র, এ কেমন ব্যক্তিত্ব? পায়ে মনে হচ্ছে পাথর বাঁধা, নড়ানো যাচ্ছে না। কোনো রকম বারান্দা পার করে এসে মাঠের কিনারায় পৌঁছালো। পায়ের নিচে কিছু একটা বাজলো। সেটা নিচু হয়ে দেখার জন্য যেই বসে পড়লো, অমনি মাথার উপর দিয়ে তীব্র গতিতে বিকট আওয়াজে একটা কিছু ছুটে গেল। ঘুরে তাকিয়ে এক চিৎকারে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাঠের ঘাসের উপর। শুভেচ্ছা এলোমেলো বউ সাজে জবথব হয়ে বসে আছে পার্কের বেঞ্চে। জীবনে এত নিঃস্ব আর কখনোই লাগেনি। সাথে ফোনটা পর্যন্ত আনেনি। এত দূর হেঁটে এসে পা দুটো ক্ষত বিক্ষত। কোথায় যাবে, কি করবে কিছু বুঝতে পারছে না। কাল রাত থেকে রাস্তায় রাস্তায় ঘুরে সকালে এই পার্কে এসে বসেছে। কাল দুপুর থেকে না খেয়ে থাকায় শরীরটাও চলছে না। এজাজ দূর থেকে দেখতে পেল শরীর এলিয়ে ব্রেঞ্চে বসে আছে শুভেচ্ছা। এক প্রকার দৌড়ে কাছে এলো, হাঁটুতে হাত রেখে পুরো ভর দিয়ে ঝুঁকে শুভেচ্ছার মুখের দিকে তাকালো। এলোমেলো বউ সাজ, তবুও কি অপূর্ব লাগলো এজাজের কাছে। শুভেচ্ছাও একবার তাকিয়ে থুতনি বুকে নামিয়ে রাখলো। তোমার মাথায় যে ব্রেন স্বাভাবিক মানুষের চেয়ে কম, সেটা আগেই বুঝেছিলাম, কিন্তু আজ হাতে নাতে প্রমাণ পেলাম। একটা ফোন দিতে পারলে না মেয়ে? জি, ফোন দিব কিভাবে? ফোন বাসায় রেখে আসছি। আমাদের বাসায় গিয়েছো কাল রাত 10টা, তাহলে সারা রাত কোথায় ছিলে? রাস্তায় হেঁটেছি, আর একটা দোকানের চিপায় বসেছিলাম মধ্যরাত থেকে, আর ভোর থেকে এই পার্কে। এরপর কোথায় যাবে? একটু পর বাসায় ফিরে যাব। বিয়ে করতে? শুভেচ্ছা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রাফি সকালে ফোন দিয়ে আপডেট বলার সময় জানায় একটা বউ সাজে মেয়ে এরিতার খুঁজে এসেছিল রাতে। এজাজ চেহারার বিবরণ শুনে আর দাঁড়ায়নি। রিসোর্ট থেকে এসে আশেপাশে সব খোঁজাখুঁজির পর পার্কে পেল। তোমার না বিয়ে ভেঙে গেছে, তাহলে আবার এই সাজ, বাড়ি থেকে পালানো, এগুলো হলো কিভাবে? আগেরটা ভেঙে গেছে, কিন্তু আমার ফুফাতো ভাইয়ের সাথে আবার কাল বিয়ে দিতে চেয়েছিল বাবার ফুপু। কোনো রকম পালিয়ে এসেছি। এদিতা যে বাসায় নেই এটা জানতাম না। 2 দিন থেকে ওর সাথে কথা হয়নি। ফুফাতো ভাইয়ের কি সমস্যা? বছরের বেশিরভাগ সময় রিহাবে রাখে তাকে। খুবই ড্রাগ এডিক্টেড। জেনে শুনে এমন কাউকে কেউ বিয়ে করতে পারবে? তোমার ভাগ্যে দেখি সৃষ্টিকর্তা সব পারভার্ট দিয়ে ভরিয়ে রেখেছেন। কি আর করার, আমি তো চেষ্টা করেছিলাম দূরে থাকার। এখন মনে হচ্ছে উনি সেদে সেদে আমার দিকে তোমাকে ঠেলে দিচ্ছেন। উপরের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল এজাজ। হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, চলো। কোথায়? বিয়ে দেই তোমাকে, আর কত পালিয়ে বেড়াবা? না ভাইয়া, প্লিজ বিয়ে দিয়েন না। আমি সন্ধ্যার দিকে বাসায় ফিরে যাব, তখন আব্বু আর কিছু বলবে না। আপু সব ম্যানেজ করে নিবে। কথা কম, চলো। আবার ফোন পারভার্টের হাতে পড়ার আগে আমার মতো একজনের সাথে জুড়ে যাও। তোমার ভাগ্যটাই এমন, ভেবে মেনে নাও। এজাজের লম্বা পায়ে হাঁটার সাথে তাল মিলাতে শুভেচ্ছার রীতিমতো দৌড়ানো লাগছে। এরিশকে মেসেজ দিল, ব্রো, তোর মামুনিকে বলিস ওনার পুত্রদের বিয়ে নিজে পছন্দ করা মেয়েদের সাথে করানোর ভাগ্য নেই, তবে পুত্রদের বংশধর নিজ ইচ্ছায় পাবেন। বাইকে বসিয়ে সোজা কাজী অফিসে চলে এলো। এক অগোছালো ছেলে আর ছোটখাটো বোকাশোকা এক মেয়ে যুগলবন্দি হলো সারা জীবনের জন্য। হাফেজা বেগম চিৎকারে চোখ খুলল এরিতা। এখনো সেই মাঠের পড়ে আছে। হুড়মুড়িয়ে উঠে চিৎকার দিল, এফু, আমার ভাই কোথায়? এই বানু, এফুর শরীরে অনেক রক্ত দেখেছি, ও কোথায়? বানু কাঁদতে কাঁদতে এগিয়ে এসে জড়িয়ে ধরল। হাসপাতালে নিয়ে যাইতাছে। এরিতা দৌড়ে গেটের কাছাকাছি এসে থেমে গেল। গেটের কাছেই আয়েশার কোলে নিথর হয়ে এফাজের রক্তে মাখা শরীর ঢলে পড়ে আছে। আয়েশা নিশ্চুপ, নিস্তব্ধ, নিগ্রহ হয়ে বসে। সেখানেই ধপ করে বসে পড়ল এরিতা। কিছু বুঝতে পারছে না সে। কতক্ষণ জ্ঞান ছিল না তার। এরিশ, রায়হান, রাজু এরা কোথায়? পরিচিত কেউই নেই কেন? এই অচেনা মানুষগুলো কারা?
তার ভাইয়ের সব রক্ত পড়ে যাচ্ছে। এরা চোখে দেখে না। আবার উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে থমকে গেল। এফাজের মাথা এক পাশ বড় গর্ত হয়ে গেছে, সাদা লাল মিশ্রণের ব্রেনটা বের হয়ে এসেছে। ওর কি কষ্ট হচ্ছে না, ব্যথা হচ্ছে না? তাহলে কাতরাচ্ছে না কেন? আম্মু, ওর কি কষ্ট হচ্ছে না? ওকে হসপিটালে নিয়ে চলো, সব রক্ত বের হয়ে যাচ্ছে। আলতো করে হাত স্পর্শ করে এরিতা বলল। বানু আসলো তখন সেই এরিতাকে ধরে বসে বলল, রিশ ভাইয়ার হাতে গুলি লাগছে আফু। হ্যার বড় মামা আর মামি হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু আমাদের এহফাজ আর নাই। তখন রায়হান আসলো দৌড়ে, তার পোশাক রক্তে ভিজে গেছে। এফাজের পাশে বসে গগন বিদারী চিৎকার শুরু করলো। এরিতার মাথায় আর কিছু ঢুকছে না। নাই সারা, নাই মানে কি? নাই হবে না কেন? এখনই একটা চটকানা দিলে উঠে এরিতার দিকে তেড়ে আসবে। এফু, ভালো হচ্ছে না কিন্তু। ওঠ, এক্ষুনি উঠবি তুই। 3 পর্যন্ত কাউন্ট করব, না উঠলে মার খাবি। আটকা আটকা গলায় বলে এফাজের দিকে হাত বাড়ালো। সেই হাত ঝাটকা মেরে সরিয়ে দিল আয়শা। খবরদার, তুই ছবি না আমার এফুকে। অপয়া, অলক্ষী, তোর জন্যই আইজরায়েল আসছে আমার পরিবারে। তোর জন্যই আমার বাচ্চাটার এত কষ্ট হলো। তুই খেয়েছিস আমার ছেলেকে। রাক্ষসী, আমার ছেলের সামনে থেকে সর। তোর এই মুখ দেখতে চাই না আমি। বলে বিড়বিড় করতে শুরু করলো আয়শা। এজাজ কাজী অফিস থেকে বের হয়ে ফোন পেল সিকিউরিটি গার্ডের। শুভেচ্ছাকে অটোতে উঠিয়ে দিয়ে বলল বাসায় চলে যেতে, তার বাবার সাথে সে কথা বলবে। কিন্তু তার আগে ময়মনসিংহে যেতে হবে, সেখানে ঝামেলা হয়ে গেছে। বাইকের গতি সর্বোচ্চ করলো। ব্লুটুথে রাফিকে কল করলো। রাফি, আমাদের সব প্ল্যান ফেল। মাস্টার সোহেল একাই ছিল, তার সাথে সবাই অ্যারেস্ট হয়ে গেছে। সোহেল রিসোর্টে অন্য একজন কাস্টমার হয়ে কটেজে উঠে সব পর্যবেক্ষণ করেছে এই একদিন। টার্গেট ছিল এদিতা আর ব্রো। গুলি লেগেছে ব্রোর আর এফাজের। বাকি কাহিনী জানি না কিচ্ছু। তুই বাড়ি খালি করে এদিকে আয়, কুইক। এরিতা থমকে গেল। সে নিজের সব কিছুর জন্যই দায়ী। ওর জন্য সবার এত কষ্ট। অসার শরীর টেনে দাঁড়ালো, ছুটলো বাইরের দিকে। বানু তার পেছনে পেছনে। দারোয়ানকে জিজ্ঞাসা করে হাসপাতাল কথায় জেনে নিয়ে দৌড় শুরু করলো। এরা কেউই এর কথা শুনবে না। ডাক্তার ডাকতে হবে। একটু রক্ত দিলেই ভালো হয়ে যাবে এফাজ। ছুটতে ছুটতে হাসপাতালে এসে পৌঁছালো। চুল খুলে পিঠময় ছড়িয়ে আছে। সাধারণ একটা সালোয়ার কামিজ পরা। মাঠে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ায় তাতে মাটি আর ঘাস লেগে আছে। রিসিপশনের কাছে পৌঁছানোর আগেই হাতে টান পড়ল। এরপর প্রচণ্ড জোরে গালে একটা থাপ্পড় পড়ল। আজ এরিতার ব্যথা লাগছে না বোধহয়। রক্ত চক্ষু নিয়ে মিতা আক্তার বললেন, তোমার জন্য আমার ছেলে মরতে বসেছে। তোমাকে বাঁচাতে গিয়ে আর সে শয্যাশায়ী। নিজের ভাইটাকেও খেয়ে তোমার শান্তি হয়নি। এখানে কেন এসেছো? তোমার রেসপন্সিবিলিটি না থাকলে রিশ কখনোই এখানে আসতো না। সবকিছু ধ্বংস করে দিয়েছো। এখন দয়া করে আর সামনে এসো না, আমাদের শান্তিতে থাকতে দাও। হাত জোর করে বললেন মিতা আক্তার। রাজু এসে হাত ছাড়িয়ে মিতা আক্তারকে থামাতে বললেন। এইবার এরিতা হাউমাউ করে কান্না করে দিল। একটা ডাক্তার লাগবে। এরপর অনেক রক্ত পড়ছে জেঠু। আমার আর ওর রক্তের গ্রুপ সেম। সব রক্ত আমি দিব, ও ভালো হয়ে যাবে। একটা ডাক্তার নিয়ে চলো প্লিজ। রাজুর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। ইফু, আল্লাহর কাছে চলে গেছে রে মা। তোর দিকে চালানো গুলি ওর মাথায় লেগেছে। 2 পা পিছিয়ে এলো এরিতা। তাহলে আয়শা ঠিকই বলেছে, সেই সব কিছুর জন্য দায়ী। টলমলে পায়ে বাহিরে বের হয়ে আসলো। বানু পেছনে পেছনে আসছে। এরিতা বানুকে ভেতরে পাঠিয়ে আসছি বলে হাঁটা দিল অজানা দিকে। রোদ গরম কোনো কিছুই অনুভব হচ্ছে না এরিতার। অনুভূতি কথায় যেন হারিয়ে গেছে। এরিসের ভালোবাসা নয়, সেফ দায়িত্ব। আদরে এফাজের জীবন, আয়শা আর রায়হানের পুত্র বিয়োগ, এরিসের আহত হওয়া, মিতা আক্তারের অশান্তি, সব কিছুর জন্য এরিতা তালুকদার নিজেকে দায়ী করলো। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে চলে এসেছে। সময় সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেলের পথে। তার জীবন কেন থেমে গেল? আত্মহত্যা মহাপাপ কেন? এই জীবন সে কিভাবে বয়ে বেড়াবে? টাইম হিলস এভরিথিং। বাংলায় যেটা সময়ের সাথে সাথে সব ক্ষতই সেরে যায়। ক্ষত সারে, কিন্তু ব্যথা না হয় সারে। ক্ষতের দাগ। সৃষ্টিকর্তা মানব জীবনের 2টি রাস্তা উন্মুক্ত করে রেখেছেন, একটা পাপ আর একটা পুণ্য। তবে সেই রাস্তার দৃষ্টিপট উন্মুক্ত করে দেননি।
পাজলের মতো পেঁচিয়ে ছেড়ে দিয়েছেন দুনিয়ার নামের পাজেল গেমে। একসময় যে মানুষটাকে না দেখে থাকা যেত না, কথা না বলে নিদ্রাহীন রাত কাটত, সেই মানুষটার ব্যথায় কাতর হয়ে যেত। সময়ের সাথে সাথে সেসব গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো নামহীন ভাষাহীন সম্পর্কে পরিণত হয়। তবে কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ঘটনাও ঘটে। দূরত্বে গুরুত্ব বাড়ে, অনুপস্থিতিতে অভাববোধ আর অবজ্ঞা অগ্রাহ্য বেড়ে যায় কয়েক গুণ। তেমনি এই 4 বছরে এরিসের অবস্থা ঠিক এমনই। অতি দ্রুত পাওয়া জিনিস অনেক সময় আমরা ধরাকে সরাক জ্ঞান করি। নিজ অধিকার ভেবে ভোগের প্রয়াস সাথে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেখানে অনুভূতির অবস্থান তলানিতে থাকলেও আপাতত দৃষ্টিতে তা সঠিক বলে মনে হয়। জীবনের পাশা উল্টে গেলে তা আর সঠিক মনে হয় না। তখন মনে হয় কেন এত তাড়াহুড়া, আর একটু সময় তো নেওয়াই যেত। অনুভূতিদের পরিপক্ক হতে দেওয়া পর্যন্ত ভুলকে ফুল ভেবে নেওয়ার সুযোগ প্রাপ্তবয়স্করা পায় না। তাদেরকে নিজের আয়ু স্কেলের আয়ু ব্যয় করেই সেই ভুলের ফুল ফোটাতে হয়। এই 4 বছর এরিস সেটাই করে চলছে। দেশের কোনো জেলা বা থানা সে যাওয়া বাদ রাখেনি। নেই কোথাও নেই স্বর্ণ, সে যেন বাতাসে মিলিয়ে গিয়েছে। ধীর স্থির এরিস আজ বড্ড স্থির আর এলোমেলো। ডিফেন্সের কাঠ চুল বেয়ে ঘাড় পর্যন্ত এসে ঠেকেছে। মুখ ভর্তি চাপ দাড়িতে একজন পরিপক্ক বলিষ্ঠ পুরুষে পরিণত হয়েছে। নিজ অনুভূতি সর্বোচ্চ শৃঙ্গে যার অবস্থান তাকেই জানানো হয়নি। উপরওয়ালার কাছে একটাই আর্জি, শুধু একবার এই জীবনে দেখা করে বলতে চায় এরিসের সবটা জুড়ে শুধু তার স্বর্ণলতা। পুরুষ যে দায়িত্বের প্রেমে পড়ে সেটা নারী মানবে না, এটাই বাস্তব। তবে দায়িত্বের প্রেমে না পড়লে দায়িত্ব সবার গলার কাঁটায় রূপান্তরিত হতো। দায়িত্বের প্রেমে না পড়লে জীবনের গড় আয়ুর সবচেয়ে সুন্দর দিনগুলো চাকরি করে কাটাতো না। প্রেমে পড়া সব সময় মোহ, ব্যক্তিত্ব কিংবা সৌজন্যের হতে হবে কেন? হালাল দায়িত্ব কিংবা ডেস্টিনির প্রেমে পড়াও তো অবশ্যই উচিত। ইংল্যান্ডের নিউ ইয়র্কের শহরে এরিসের বাসস্থান। এজেন্সির কাজে তেমন আগ্রহ দেখায় না এখন সে। রাজুর অফিসে মন চাইলে বসে, না হলে পড়ে থাকে কোনো বারে। প্রতিদিন ঘর থেকে বের হয়ে টাইন নদীর তীর ধরে মাইলের পর মাইল হাঁটা। পা জোড়া ক্লান্ত হয়ে গেলে টাইন ব্রিজে এসে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো তার একমাত্র কাজ। দরকার না হলে হুহা ছাড়া অন্য কোনো কথা না। নিয়মিত ড্রিঙ্কস করা, এসব এখন দৈনিত্য চিত্র। মিতা আক্তার নিজের সাজানো গোছানো সংসার নিজ হাতে নষ্ট করেছেন ভেবে ভেবে উচ্চ রক্তচাপ বাঁধিয়ে ফেলেছেন। চোখের সামনে নিজের অবিডিয়েন্ট পুত্রের এমন বলাৎকার হতে দেখেছে দিনের পর দিন। রাজু কুলকিনারা খুঁজে পায় না মাঝে মাঝে। বয়সের বেশিরভাগ সময় তিনি দেশেই কাটান। ভাইয়ের সংসার, মা, ভাই আর ভাইয়ের স্ত্রী বেঁচে থাকার জন্য যেন শ্বাস নিচ্ছে। চোখের সামনে সাজানো বাগান হঠাৎ ঝড়ের তাণ্ডবে ধূলিসাৎ হয়ে গেছে যেন। এরিতা নেই, এটা আয়শা কোনো হেলদোল নেই। সে অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত। এফাস কিংবা এরিতার বয়সী কাউকে দেখলে শরীরে তীব্র ঝাঁকুনি দিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। তাই তালুকদার ভিলা থেকে তাদের সকল জিনিসপত্র মুছে ফেলা হয়েছে। রায়হানের বছর 2 আগে মাইনর হার্ট অ্যাটাক হয়। বাইরে না প্রকাশ করলেও ছেলে মেয়ে একসাথে হারিয়ে উনিও ভেঙে পড়েছে ভেতরে ভেতরে। 3টা শোরুমের মাঝে 2টা ভাড়া দিয়ে দিয়েছে। নিজে তদাকরি না করায় কর্মচারীদের চুরি চামারি করে ব্যবসা লাটে, তাই একটাই রেখেছে। নিজের মাঝে মধ্যে গিয়ে বসেন। হাফেজা বেগম শয্যাশায়ী, আজ আসেন কাল নেই। পায়ে সার নেই, হাঁটা চলা তেমন করতে পারেন না। সারাক্ষণ শুধু স্বর্ণ স্বর্ণ করেন। বানুর 1 বছর আগে বিয়ে হয়ে গেছে এলাকার মুদির দোকানের কর্মচারী মারুফের সাথে।
তারা তালুকদার ভিলাতেই থাকে, সংসার মোটামুটি বানুই চালায়। বোকা বোকা বাচ্চা মেয়েটা এখন আর বাচ্চা নেই, একজন দায়িত্ববান মহিলার মতো সব সামলায়। শুভেচ্ছা এখনো শেরপুরেই, তার অনার্স শেষ হলো। এজাজের সাথে তার সম্পর্ক উত্থান পতন। শুভেচ্ছা সহজ সরল, যে যেটা বলে সেটাই বিশ্বাস করে বসে থাকে। এজাজের গার্লফ্রেন্ডরা ফোন বা মেসেজের মাধ্যমে যেটা বলে সেটাই বিশ্বাস করে গাল ফুলিয়ে বসে থাকবে। আবার এজাজ 5 মিনিট ময়না সোনা বলে আদর করে কথা বললেই সব ভুলে গদগদ হয়ে গলে যাবে। এরিতা যদি থাকতো, দিনে 70 বার থাপ্পড় খেত তার হাতে। এরিতা নাদিমকে ছাড়া শুভেচ্ছা বিচ্ছিন্ন এক দ্বীপের মতো হয়ে গেছে। নাদিম জার্মানিতে পড়াশোনা প্লাস পার্ট টাইম জব করছে, আর এরিতা তো কোথাও নেই। তার জেদ আর আত্মসম্মানের উপর শুভেচ্ছার রাগ হয় মাঝে মধ্যে। যে আত্মসম্মান তোমার সব সুখ শান্তি কেড়ে নেয়, সেই আত্মসম্মান দিয়ে কী হবে? ছোট জীবনে যদি রাগ অভিমানী কাটে, ভালোবাসাবাসী হবে কখন? শুভেচ্ছা আর এরিতার চিন্তাধারা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। সাকুয়াত মানে শুভেচ্ছার বাবা খুব সহজেই এজাজকে মেনে নিয়েছেন, মেনে না নেওয়ার কোনো মানেই নেই। এজাজ ওনার কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তবে এখনো দুজন একসাথে থাকা শুরু করেনি। তার ভাই যে ভুল করেছে সে সেই পথে আগাবে না। সেদিন এরিতা যে এরিসের কথা শুনে ফেলেছে সেটা মিতা আক্তার জানালা দিয়ে দেখেছে। ঘটনা ঠান্ডা হলে উনি মাপ চেয়েছে এরিসের কাছে। হাসপাতালে ওনার করা অপরাধে যে এরিতা নিরুদ্দেশ সেটা এখন সবাই জানে। নিজের চিন্তাভাবনা ঠিক কতটা সঠিক সেটা বোঝানোর জন্য আমরা মাঝে মধ্যে অন্যের অন্যায়কে উস্কিয়ে সামনে এগিয়ে দেই। ঠিক একই কাজ করেছে মিতা আক্তার। ভুল সঠিক বুঝেছেন ঠিকই, কিন্তু সব কিছু যখন এলোমেলো হয়ে গেছে তখন বিপদগ্রস্ত হলেন অনেকেই, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। আবার অনেকেই নিজের অরিজিনাল স্বরূপ প্রকাশ করে ফেলে। কথায় আছে চোর গেলে বুদ্ধি বাড়ে। অনেকেই বুদ্ধি বাড়ে সত্যি, আবার কেউ কেউ চোরের উপর রাগ করে মাটিতে ভাত খায়, যেমন এরিস করছে। নিজের অনুভূতির সঠিক অর্থ ঠিক সময় না বুঝতে পেরে এখন নিজেকে তিলে তিলে ক্ষত করছে যেন। তার অপরাধবোধ এক আকাশ সমান। ছোট এফাজের অকালে প্রাণ যাওয়াটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। শখের কাজ করতে পরিবারের প্রিয় একজনের প্রাণ যাওয়া সে কোনোভাবেই মানতে পারে না। তাই ডুবে থাকে হারাম তরলে। যতক্ষণ সেটা উদরে থাকে, দিন দুনিয়া এই অসহ্য যন্ত্রণাগুলো যেন ছেড়ে দেয় তাকে। সারা রাত বারে কাটিয়ে ভোর রাতে বাসায় ফিরছে। সকালে ব্রেকফাস্ট করা হয় না অনেক দিন। একেবারে উঠে দুপুরের খাবার খায়। আজও সেম। ফোন বেজে চলছে অনবরত। প্রচণ্ড বিরক্ত হয়ে ওয়ালেট ছুঁড়ে দিল সাইড টেবিলের উপরে রাখা ফোনের দিকে। আবার যখন বাজা শুরু করলো মনে হলো তার মস্তিষ্কের শব্দ ভাইব্রেট হচ্ছে। কোনো রকম এক প্রকার ডান হাত বাড়িয়ে ফোন পর্যন্ত পৌঁছালো। রিসিভ করে কানের উপরে ছেড়ে দিয়ে বিছানায় হাত আবার নুয়ে গেল। অপর প্রান্তে কি বলল বোঝা গেল না, তবে এরিস চট করে উঠে বসলো। ঝটপট ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ অন করে বসে টিকিট বুকিং দিল। ব্রেকফাস্টে অনেক দিন পর এরিসকে দেখে অবাক সবাই। চাপদারির কারণে গম্ভীর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। কোনো প্রকার টু শব্দ ছাড়া খাবার খেতে ব্যস্ত। তখন এরিস বলে উঠল, আজ রাতে বিডিতে যাচ্ছি। আবার ফেক একটা ইনফরমেশন পেয়েছ নিশ্চয়ই। আর কত খুঁজ বেরিস? যে নিখোঁজ হয় তাকে খুঁজে পাওয়া যায়, আর যে নিজে থেকে নিরুদ্দেশ হয় তাকে কি পাওয়া যায় কখনো? শুধু শুধু এয়ার টিকিটের দাম দিতে দিতে এখন ফাঁকা করছো। মিতা আক্তার লঘুম স্বরে বললেন, পুরো দুনিয়ায় খুঁজবো যতদিন পর্যন্ত না পাবো। যদি দুনিয়াতেই না থাকে? আমতামতা করে বলল মিতা আক্তার। এক ধাক্কায় ডাইনিং এর সব ফ্লোরে আশ্রে ফেললো এরিস। পাশে কাচের ফ্লোয়ার ভার্সেও একটা কিক করলো। ফ্লোরে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল সেটা। এজাজ গিয়ে আটকালো। মিতা আর রাজু চুপচাপ সরে
গেল ডাইনিং স্পেস থেকে। ধীর স্থির ভদ্র শান্ত ছেলেটা আজ উগ্র আর বড্ড অশান্ত। ওনাদের এখন চোখ সয়ে গেছে 4 বছর থেকে এসব দেখতে দেখতে। ব্রো স্টপ দিস, এগুলো করলে দিতু ফিরবে নাকি তুই খুঁজে পাবি? আজ গেলে আর এখানে ব্যাক করব না, আমি বিডিতেই পার্মানেন্টলি থাকবো। আমার লাইফ লাইন যেখানে আছে আমিও সেখানেই থাকবো। আর মিসেস রাজু তালুকদার, আপনাকে বলছি, ট্রান্সপোর্ট কস্ট সব আমার অ্যাকাউন্ট থেকে যায়। কারো টাকা নিয়ে চিন্তা করতে হবে না। স্বর্ণ দুনিয়ায় নেই, জানতে পারবো সেদিন এরিস তালুকদারেরও শেষ দিন হবে, আপনি জানতে পারবেন। রিস, অশ্রুসিক্ত চোখে আতকে চিৎকার করলেন মিতা আক্তার। ব্রো কুল ডাউন প্লিজ, আমিও যাব তোর সাথে। আগে জাপান চল, ওখানে কয়েকটা গ্রুপ প্রজেক্ট আছে, সেটা কমপ্লিট করে বিডিতে যাব। নো নো, আজই যেতে হবে। স্বর্ণ না হলে অন্য কোথাও চলে যাবে। ব্রো 4 বছর ধরে তুই যে খুঁজে চলেছিস, দিতুর একটা পশমের খোঁজও তো পেলি না। আমার মনে হয় দিতু দেশে নেই। দেশের প্রতিটা এয়ারপোর্টে লোক আছে, আমার কেউ ইনফরমেশন দিতে পারেনি, তার মানে ও দেশেই আছে। বছর 2 আগে যে একজন বলল দিতুর মতো একজনকে পেয়েছে, তাকে চেক করলি না কেন? ওইটা স্বর্ণ না, একটা বেবি সহ পরিবার ছিল, সেটাও এশিয়ান একটা পরিবার, তাই যায়নি। হতেও তো পারে দিতু বিয়ে করে পরিবার বানিয়ে ফেলছে, তবুও চেক করতি। আমি আমার অনুভূতি নিয়ে কনফিউজ থাকলেও স্বর্ণেরটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার ছিল। ওর লাইফে এরিস তালুকদার প্রথম আর শেষ পুরুষ।